বু- তাহলে এস এম সুলতান, widely known Sheikh Mohammed Sultan, widely known as SM Sultan, was a distinguished Bangladeshi painter renowned for his distinctive personal and artistic style. এস এম শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস এম সুলতান নামে পরিচিত, একজন বিশিষ্ট বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি তার স্বতন্ত্র ব্যক্তিগত ও শিল্পশৈলীর জন্য পরিচিত ছিলেন। এখানে এই যে একটা গ্রামার খেয়াল করতে পারো, সেটি হলো যে হিজ ডিস্টিংটিভ, এটি হলো অ্যাডজেক্টিভ, পার্সোনাল অ্যাডজেক্টিভ, আর্টিস্টিক অ্যাডজেক্টিভ। হুম, হুম। দেখো যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ শেষের দুটো সবসময়ের জন্য, কয়েকটা যদি সেম পার্টস অফ স্পিচ আসে তাহলে শেষের দুইটা হবে তোমার এন্ড দ্বারা যুক্ত, আর আগেরটা কমা থাকবে। এখানে আমি আমার মনে হয় যে বইয়ে কমা দেয়া নাই, যে কারণে এখানে উঠেনি, আচ্ছা, কমা দিতে দেওয়া হবে নেই। আর কি। হ্যাঁ। স্টাইল এখানে হলো নাউন। হুম, বর্ন হুম। অন আগস্ট 1923, জন্মগ্রহণ করেছিলেন তিনি 1923 সালের আগস্ট মাসে, ইন যশোর, যশোরে, বাংলাদেশ। আহ, সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, বাংলাদেশে যশোরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। হুম। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ আ bohemian artist who traveled extensively. তো যাকে প্রায় এক ভবঘুরে, বহিমিয়ান মানে হচ্ছে ভবঘুরে, যেটাকে আমরা আরেকটা ইংলিশ বলতে পারি হলো আহ ওই যে জিপসি ম্যান, জিপসি জিপসি। জিপসি। হ্যাঁ। হ্যাঁ। তো বলছে যে যাকে প্রায় ভবঘুরে শিল্পী হিসেবে মনে করা হয়, যিনি ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। ডেসপাইট, ডেসপাইটটা হচ্ছে প্রেপোজিশন, বেশ ইম্পর্টেন্ট। Sprite। আচ্ছা। খুব সতর্কতার সঙ্গে, এবং উইথ গুলো উইদাউট গুলোর মধ্যে হুম, একটা জায়গা আছে, এক্সামটা নিলাম আমি 2024-এর, সম্ভবত হুম। চট্টগ্রাম বোর্ড। তো ওখানে উইদাউট গুলোর মধ্যে একটা জায়গা আছে যেখানে ডেসপাইট ব্যবহার করবে ভালো ভালো স্টুডেন্ট, এরা পর্যন্ত তো ব্যবহার করে ফেলছে, কারণ ওখানে বিং দেয়া ছিল। বিং আচ্ছা। দেয়া ছিল, বিং তো ফ্রেজ, হ্যাঁ স্যার। ফাইনাইট ভার্ব না, তো সেই ক্ষেত্রে দো দেয়া যাবে না, দো দিলে পরে তোমাকে একটা ক্লোজ। sentence লিখতে হবে। জি তো স্যার। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আর ডেসপাইটের বিষয় হলো কি, যে এটা খুব কম ব্যবহার হয়, যে কারণে স্টুডেন্টরা পড়লেও ভুলে যায় যে এটা একটা প্রেপোজিশন। হ্যাঁ স্যার। তো ডেসপাইট নিজে প্রেপোজিশন, এরপরে অফ দেয়া যাবে না, অনেকে ভুল জি করে স্যার, ডেসপাইট, ইনস্পাইটে পড়া হয়। ইনস্পাইট অফ হয়, কিন্তু ডেসপাইট নিজেই যেহেতু প্রেপোজিশন, তারপরে তো প্রেপোজিশন দরকার নেই। হুম, ডেসপাইট হুম। হিজ ইউনিক ভিশন, তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, হি অনলি অ্যাচিভড, অনলি এখানে অ্যাডভার্ব, ওয়াইড স্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ, যে তিনি জীবনের শেষের দিকে ব্যাপক স্বীকৃতি অর্জন করেন। His work was first showcased in Dhaka in 1976. তার কাজ প্রথম 1976 সালে ঢাকায় প্রদর্শিত হয়, and a significant retrospective organized by the Goethe Institute, Dhaka in 1987, solidified his status as a major artist. এবং 1987 সালে গোথে ইনস্টিটিউট, ঢাকা দ্বারা আয়োজিত একটি বড় পর্যালোচনা তার প্রধান শিল্পী হিসেবে মর্যাদা নিশ্চিত করে। Despite coming from an unprivileged background, স্যার, এ, একটা কোশ্চেন ছিল। বলো শো কেস লিখছে কেন এখানে? কোথায়? ওই তো ফার্স্ট শো কেস ইন ঢাকা। হ্যাঁ, শো, শোট লিখলে হতো না? ফার্স্ট শো ইন ঢাকা। শো আর শোকেসের মধ্যে পার্থক্য আছে, এই কারণে হয়তো লেগেছে। শো মানে প্রদর্শন করা, হুম। হয়তো দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে, যে কারণে শো এভাবে কেস মানে আমার নর্মালি আলমারি ব্যাগগুলো বুঝি আসলে। শো মানে দাঁড়াও।
এটা কিছু কোথাও সাজিয়ে রাখা বা শোনো, প্রদর্শনের জন্য এরকম শোকেসটা কিছু? হলো শুধু দেখানো আর কিছু না, আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা। ডিসপ্লে। আর শোকেসড যেটা, এটা দেখাবে, তার সঙ্গে এর গুরুত্ব বর্ণনা করবে, এটাকে হাইলাইট করবে। ও আচ্ছা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুরুত্বপূর্ণ না। আচ্ছা। তো তারপরে এটা তো হয়ে গেল, তাই না? হ্যাঁ। Despite coming from an underprivileged background, আহ, মানে খুব সাধারণ বা গরিব এইরকম একটা অবস্থা থেকে তিনি উঠে এসেছিলেন, যে অপ্রতুল পটভূমি থেকে উঠে আসা সত্ত্বেও এস এম সুলতান মেড হিজ মার্ক ইন দ্য আর্ট ওয়ার্ল্ড থ্রু sheer passion and his ability to build enduring connections। যে এস এম সুলতান তার প্রবল আগ্রহ এবং স্থায়ী সংযোগ তৈরির ক্ষমতার মাধ্যমে শিল্প জগতে নিজের অবস্থান তৈরি করেন। আচ্ছা, এখানে এই যে এটি কি কাজ করে বল, ইনফিনিটিভ কিসে কাজ হিজ করছে? হ্যাঁ, share passion and his ability to build enduring connections. অ্যাবিলিটিকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভে এটা কাজ স্যার করছে, অ্যাজ এ হ্যাঁ তাই না? নাউন। হ্যাঁ স্যার। Although his family couldn't afford his education at the ক্যালকাটা স্কুল অফ আর্টস, যদিও তার পরিবার, এটি হলো অ্যাডভার্ব ক্লজ। অ্যাফোর্ড মানে হলো সক্ষম হওয়া, সেটি অর্থনৈতিক দিক থেকেই হোক আর সময়ের দিক থেকেই হোক, সক্ষম হওয়া। তাহলে তার পরিবার সক্ষম ছিল না তার শিক্ষার যে খরচ কলকাতায় স্কুলে, আর্ট স্কুলে এটা করতে। হি রিসিভড আ স্পেশাল recommendation that allowed him to study there for 3 years। তিনি একটি বিশেষ সুপারিশ পান যা তাকে সেখানে 3 বছর অধ্যয়নের সুযোগ দেয়। আচ্ছা, এটাকে কি বলবা? টু স্টাডি দেয়ার 3 ইয়ার্স। সো নাউন। আচ্ছা, হি রিসিভড আ স্পেশাল রিকমেন্ডেশন allowed him to study there for 3 years, এটা না স্যার? অ্যালাউড হিম ইট। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কি, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লাস। জি স্যার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজেটিভ। ক্লাস, এটা অ্যাডজেক্টিভ ক্লাস। আচ্ছা, হি ইজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলসফিক আর্ট। তার অত্যন্ত সরল বা সাধারণ কিন্তু অত্যন্ত দার্শনিক শিল্প। হুইচ ফেচার্স নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যা প্রকৃতি ও বাংলাদেশের মানুষকে চিত্রিত করে। has become the prime source of inspiration for the new generation of painters। নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের প্রধান অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাহলে এখানে আমরা ক্লজ পেয়ে গেছি একটা, এটা একটা ক্লজ। কি ক্লজ? স্যার এটা অ্যাজেটিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, Sultan's characters were farmers, rural women, children, animals, and even pets। সুলতানের চরিত্রগুলো ছিল কৃষক, গ্রামের নারী, শিশু, পশু এবং এমনকি গৃহপালিত প্রাণী। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিংস, এতটুকু যদি আন্ডারলাইন করে দেই তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। জি স্যার। টিচারকে মনে দ্য রাখছি। মেইন যে ফিচার, তার চিত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ইজ দ্য মাস্কুলার ফার্মার্স, পেশিবহুল কৃষক, উইথ এক্সটেন্সিভ মাসলস অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রেচার, যাদের ব্যাপক পেশি ও দেবতুল্য শারীরিক অবয়ব, হুইচ মেক হিজ ফার্মার্স লার্জার দ্যান লাইফ।
যা তাদের জীবন থেকেও বড় করে তোলে। তাহলে এখান থেকে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হ্যাঁ স্যার। স্যার জীবন থেকে বড় হতে বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তার ফার্মিং যেটা, ফার্মিংটা তো তার থেকেও বড়, পেশাটা তো তার থেকে ছোট না। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। শিল্পগুলো কি করে, সাহিত্যের মধ্যে সবচাইতে উচ্চ মানের সাহিত্য হলো আর্ট। হুম কেন? কারণ সমাজের কোনো দৃশ্য যদি মানুষের সামনে আনতে হয়, হুম। কবি বা লেখকরা এটা ব্যাপকভাবে বর্ণনা করে আনবে। আর একজন চিত্রশিল্পী কি করবে, যে অঙ্কনের মাধ্যমে নিয়ে আসবে। হ্যাঁ স্যার। যে ছোট্ট একটা তার চিত্র অনেক বড় বার্তা দেয়। যেমন ওই যে ইয়ার জয়নুল আবেদিনের 1943-এর যে দুর্ভিক্ষের ছবিগুলো, দুর্ভিক্ষের ছবি, হ্যাঁ স্যার। খুব একটা বেশি ছবি কিন্তু উনি আঁকায়নি, হ্যাঁ স্যার। অল্প কয়েকটা ছবি এবং জাস্ট পেন্সিল দিয়ে স্কেচ করার মতো। হুম তো হুম। সেগুলো এত বেশি অর্থ বহন করে যে হুম। ওখানে কোনো কবির উপন্যাস বা কবিতা কিছুই না। জি স্যার। এইটা এই জন্য সবচেয়ে উচ্চমানের সাহিত্য ধরা হয় আর্টকে। আচ্ছা। সুলতান টুক care of his finished works and many are lost. সুলতান তার সমাপ্ত কাজের খুব বেশি যত্ন নেননি। সুলতান টুক লিটিল কেয়ার, লিটিল কি নেগেটিভ, জি স্যার। তার মানে কি যত্ন নেয়নি বললেই চলে হুম হুম হুম। তার সমাপ্ত কাজগুলো, জি এবং স্যার। অনেক কাজ হারিয়ে গেছে, আর এই কারণে তার অনেক কাজ হারিয়ে গেছে। আচ্ছা। হি ওয়াজ, একটু আমার একটা ফোন আছে, জি স্যার। কোনটা পড়াচ্ছিলাম বলো তো? স্যার লাস্ট ওই হি ওয়াজ আনকনসার্নড ওখান থেকে। হি ওয়াজ আনকনসার্নড about using materials that would preserve, যে তিনি সংরক্ষণযোগ্য উপকরণ ব্যবহারে আহ অগ্রাহ্য ছিলেন, অর্থাৎ আগ্রহ খুব একটা ছিল না। এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। জি স্যার। Sultan's song was never about a legacy of artwork but of আইডিয়াস। সুলতানের গান কখনোই শিল্পকর্মের উত্তরাধিকার নিয়ে নয়, বরং ভাবনার উত্তরাধিকার নিয়েছিল। হুম। অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, গুরুত্বপূর্ণ পুরস্কার, accolades, and being featured in top art institutions, সম্মাননা এবং শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলোতে উপস্থাপিত হওয়া ছাড়াও, সুলতান received wide press coverage and laudatory critical reviews in renowned newspapers like the New York Times, Washington Post, The Telegram, The Times, The Guardians, Le Monde, and many more. সুলতান নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাম, দ্য টাইমস, গার্ডিয়ান, লেমন্ট অ্যান্ড আরো অনেক বিখ্যাত সংবাদপত্রে ব্যাপক প্রচার ও প্রশংসাসূচক সমালোচনা পান। He became internationally acclaimed as a great painter of classic dimensions. তিনি ক্লাসিক ডাইমেনশনের একজন মহান চিত্রশিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। ডাইমেনশন মানে সকল দিক থেকে তার দক্ষতা আছে। হুম হুম হুম। ঠিক আছে। সুলতান রিসিভড 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্প সংসদ পদক and other prestigious awards. সুলতান 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক এবং অন্যান্য মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
এবার কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনটা দেখো, উত্তরও করে দিয়েছে অবশ্য। আচ্ছা তোমাদের নিউ সিলেবাস হওয়াতে আমার খুব পরিশ্রম করতে হচ্ছে, কারণ পুরাতন সিলেবাসের ওগুলো মনে করো যে নোট করা আছে, এগুলোর জন্য নোট করতে হচ্ছে, নোট করতে সময় দিতে হয়, এটা হচ্ছে ঝামেলা, খুব জি সময় স্যার। সাপেক্ষ কাজ। আর আমি একটা জিনিস বুঝতেছি না, এখনো সরকার তোমাদের বইয়ের পিডিএফটা দিচ্ছে না। জি সেটা নিয়ে সবাই খুব ঝামেলায় আছে, যারা ঢাকায় তারা সবসময় বলতেছে পিডিএফ নাই পিডিএফ নাই। পিডিএফটা দেওয়া লাগবে না, একটা হুম, ঝামেলা। আচ্ছা দেখো, একটা কোশ্চেন করেছে যে ফাইন্ড সামওয়ান ইন ইউর এরিয়া, তোমার এলাকায় কাউকে খুঁজে বের করো হু লাভস পেইন্টিং, এমব্রয়ডারিং, যে চিত্রকর্ম অথবা এমব্রয়ডারিং, অর্থাৎ ওই যে কাপড়ের উপরে ফুল তোলা, জি স্যার। এগুলো পছন্দ করে, বাট কুডেন্ট পারসিভ দ্য প্যাশন বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কিন্তু তার এই আগ্রহটা সে প্রকাশ করতে পারেনি তার অর্থনৈতিক সমস্যার কারণে। টক টু দ্যাট পারসন, ওই ব্যক্তির সঙ্গে কথা বলো, রাইট আ শর্ট বায়োগ্রাফি, ছোট্ট একটা বায়োগ্রাফি লেখো, মানে জীবনী, অন হার বাই হিম, সে ছেলে মেয়ে যাই হোক তার উপরে। ফলো দ্য স্যাম্পল গিভেন ফর এস এম সুলতান, এবং এস এম সুলতানের যে স্যাম্পল যেটা দেওয়া হয়েছে সেটাকে অনুসরণ করো। হুম, হুম, দেখো কি বলা হচ্ছে। হুম, Rohima Begum is a talented embroidery artist from a small village in Jashore, born in 1975 to a family of farmers. Rohima discovered her passion for embroidery as a child. However, financial struggles forced her to drop out of school, স্কুল থেকে ঝরে পড়া, at an early age and take up household chores. Chores মানে বাড়ির ছোট ছোট কাজকর্ম। Despite this, Rohima continued to create intricate designs on fabrics whenever she could. Her work reflects the vibrant culture and traditions of rural Bangladesh. Although she never gained formal recognition, her artistry is celebrated by her local community. আচ্ছা বুঝছো? জি স্যার। তো এইটা, এই যে রহিমা বেগম নিয়ে ছোট্ট একটা লিখে দেওয়া হয়েছে। লেখাগুলো সবসময় মনে রাখতে হবে যে আমার হুম, লেখা যেন একটা মেসেজ শেয়ার করে। হুম, 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 জাস্ট আন্দাজে একটা কিছু লিখে দিলাম, খাতা ভরিয়ে দিলাম, এটা নাম্বার তোমার ক্যারি করবে না, এটা তোমাকে সবসময় পিছিয়ে রাখবে। আর যখন হুম, সেখানে একটা মেসেজ ওরা দিতে পারবে, তখন যে কোনো কম্পিটিশনে তোমার নাম্বার নিয়ে আসবে। জি স্যার। এই হলো system। স্যার বাংলাদেশের টিচারের কাছে বোঝে এগুলা, খাতা এইভাবে দেখে ওরা, হ্যাঁ, টিচারের কাছে ওইভাবে খাতা দেখে যে মেসেজ দিছে নাকি, ওরা দেখে খাতা ভরালেই হ্যাঁ, মনে আমার হয়। মনে হয় দেখে, কারণ না দেখলে যাদেরকে তোমার ধরো যে 100-তে 100 দিচ্ছে, হুম, এটা তো এমনিতে দিবে না, আচ্ছা। তাই না? অন্যগুলো ধরলাম যে দিয়েই দিল, কিন্তু যে ছেলেটাকে 100-তে 100 দেওয়া হচ্ছে, তোমার কি মনে হয় এমনিতে দিচ্ছে? নিশ্চয়ই ওর খাতাটা পড়ছে, হুম, পড়তে হচ্ছে। হুম, 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 জি স্যার। আর 100-তে 100 তো সবাইকে দিচ্ছে, তার মাঝে হুম, সাঝে কেউ কেউ পাচ্ছে, কিন্তু পাচ্ছে, এটা এটা একটা বিষয় স্পষ্ট করে যে হ্যাঁ, 100-তে 100 পাওয়া যায়, যদি আমার লেখার মানটা সেই লেভেলের হয়, তাহলে আমিও পেতে পারি। তো এই বিষয়টা যদি মাথায় থাকে, তাহলে মনে করো যে তোমাকে হেল্প করবে। হুম, 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 আসলে শিক্ষাটা তো ছোটবেলা থেকেই ভালো হওয়া উচিত। ডক্টর ইউনূস নাকি শিক্ষায় পরিবর্তন নিয়ে আসবেন। হুম, পরিবর্তন স্যার। যদি উনি না, বাংলাদেশে পজিটিভ পরিবর্তন যদি ডক্টর ইউনূস করে দিতে না পারে, তাহলে এই কপাল পোড়া জাতি আর কখনোই এই পরিবর্তনগুলো দেখতে পাবে না। স্যার কবে করবে স্যার পরিবর্তন? আসলে এই সরকারের পিছনে এভাবে লেগে থাকলে হয়? সরকারকে কাজই করতে দিচ্ছে না, বিভিন্ন ভাবে ঝামেলা ফেলতেছে সরকারকে। তারপরে করছে, অনেক পরিবর্তনই হচ্ছে, অনেক পরিবর্তন করতেছে। হ্যাঁ স্যার, টাইম লাগবে স্যার। না, 15 বছরের একটা জঞ্জাল সেটাই এত 2-1 বছর তাড়াতাড়ি লাগে। কিভাবে যাবে? তারপরেও ডক্টর ইউনূস ক্ষমতায় আছে বিধায় দেশটা এভাবে কন্ট্রোল আছে, অন্য কেউ থাকলে পারতো না। জি স্যার, ওরা ভারত দেখলে। এতদিন একবার ভারত চাপ দিয়ে শেখ হাসিনাকে ঠিকই বসায় দিত এসে। হ্যাঁ স্যার। ডক্টর ইউনূস তাই ইন্টারন্যাশনাল ফিগার, হ্যাঁ, ওনার কারণে আমেরিকার পারছে না, সাথে। কারণ অন্যান্য দেশে তো ওনার ডাকে সাড়া দেয়, যেটা হুম, হুম, ভারতের হুম, পক্ষেও সম্ভব না।
জি স্যার। বুঝছো? আসলে কোথায় ইউরোপের ভিসা বাংলাদেশের ইতিহাসের পর থেকে হ্যাঁ। তোমার ভারত থেকে হতো, হুম ইউরোপের হুম ভিসা বাংলাদেশ থেকে হতো না। হুম। সেই ভিসা উনি বাংলাদেশে নিয়ে আসে। কি কথা। আমাদের ইয়ার রাডার যেটা, রাডারের যেটা সিগন্যাল হুম হুম। নষ্ট হয়ে গিয়েছিল আজ থেকে কত বছর আগে। তো এই প্রত্যেকটা বিমানকে আকাশসীমা ব্যবহার করার জন্য একটা ফাইন ইয়া দিতে হয়, ফি দিতে হয়। সে ফিটা হুম, ভারত খাইতো। উনি আসার আচ্ছা। পর পরে ওই রাডার বসাইছে, বসা এখন বাংলাদেশও এটা পাচ্ছে ওই ফিটা। অনেক কাজ করতেছে স্যার। এই ইনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না, ইনি কি করছে, কাজ করতেছে কিন্তু বলতেছে না। হ্যাঁ, আর ওই জন্য জানতে রাজনৈতিক চাচ্ছি কি নেতারা করতেছে না। এরা কাজ করে একটা বলে হাজারটা। জি স্যার, ওটা নিয়ে আমরা এই অভ্যস্ত জন্য আসলে। মানুষ মনে করে যে হাসিনা বিশাল কিছু করছে, ইউনূস হ্যাঁ, কিছু করতেছে না। কিছু তিনি করতেছে তো না। অত গল্প দেওয়ার লোক না। সেটাই স্যার, একদম। হুম, আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো যে ওয়াস অ্যাক্লেইমড ডিরেক্টর, প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের নির্মিত তারেক মাসুদ ডকুমেন্টারি অ্যাডর্ন সুরত, এটা অ্যাডর্ন বলছে, ওটা কি দেখো তো, অ্যাডর্ন আছে না আদম আছে? তোমার ওখানে কি আছে? এখানে স্যার আদম আছে, আদম। আদম, এম না? ADM। হ্যাঁ। আচ্ছা, ওটা বানানটা ভুলে গেছে। জি স্যার। আদম সুরত, which is based on SM Sultan and write how you felt after watching the documentary. যে আদম সুরত নামক ডকুমেন্টারিটি দেখুন, যা SM সুলতানের উপর ভিত্তি করে তৈরি, এবং ডকুমেন্টারি দেখার পর আপনি কেমন অনুভব করলেন তা লিখুন। হুম, আচ্ছা, আফটার ওয়াচিং তারেক মাসুদ আদম সুরত, হুম, তারেক মাসুদের আদম সুরত দেখার পরে I was deeply moved by the portrayal of SM Sultan's life and philosophy. The documentary beautifully captures his uh, bohemian lifestyle and dedication to art. I was inspired by his unwavering commitment to depicting the rural essence of Bangladesh despite the lack of resources. It resources. also made me reflect on how true passion can transcend adversity. The scenes of Sultan's interactions with children and nature were particularly heartwarming, leaving me with a profound sense of respect for his legacy. কি বলছে যে তারেক মাসুদের আদম সুরত ডকুমেন্টারিটি দেখার পর আমি SM সুলতানের জীবন ও দর্শনের প্রতিফলন দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। ডকুমেন্টারিটি তার ভবঘুরে জীবনধারা এবং শিল্পের প্রতি তার নিবেদনকে চমৎকারভাবে তুলে ধরেছে। সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি ও মানুষের প্রকৃতি আঁকতে তার অটল প্রতিশ্রুতি আমাকে অনুপ্রাণিত করেছে। সুলতানের শিশু এবং প্রকৃতির সাথে সম্পর্কিত দৃশ্যগুলো বিশেষভাবে হৃদয়গ্রাহী ছিল, যা তার উত্তরাধিকারের প্রতি আমার গভীর শ্রদ্ধা জাগিয়েছে। ঠিক আছে, এই গেল SM সুলতানের উপরে তোমার আহ ইয়া। ট্রান্সেন্ড মানে কি? কোথায়? ওই যে উপরে কোশ্চেনের মধ্যে ছিল। এই তো এখানে, ট্রু এটা না, প্যাশন ক্যান। এটা না, হ্যাঁ হ্যাঁ। দুটাই নিয়ে নিই, ট্রান্সেন্ড অ্যাডভার্সিটি। জি স্যার। অতিক্রম করা। অতিক্রম করা। জি স্যার। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল SM সুলতানেরটা। এখন দুইটা কোশ্চেন আমি করে দিয়েছি। এবার নভেরা আহমেদ, বুঝছো? নভেরা আহমেদের এটা আমার মনে হয় ছোটই আছে।
ছোট না, যত বড় ওইটা তত বড় এটা। দেখে দাও, দেখো পারবে কিনা। জি স্যার, নভেরা। পারবো? জি স্যার। এটা করাই দিব, নভেরা আহমেদ। সেটা ছোটই আছে, করা যাবে। নভেরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার মানে অগ্রদূত, শব্দটা বেশ ইম্পর্টেন্ট, মনে রাখতে হুম। পারো, অগ্রদূত। ওকে তো। নভেরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অগ্রদূত। শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড আর্টিস্ট ইন দ্য কান্ট্রি। তিনি দেশের সবচেয়ে অবমূল্যায়িত এবং ভুলভাবে উপস্থাপিত শিল্পীদের একজন। When থ্যাংক ইউ describing স্যার। the works of the first modern Bangladeshi sculptor Nohera Ahmed, শিল্পাচার্য জয়নুল আবেদিন proclaimed, "What Nohera is doing now will take us a long time to understand. She is that kind of artist." বাপরে, জয়নুল আবেদিন অনেক বড় কথা বলে ফেলছে দেখ। হুম। প্রথম আধুনিক বাংলাদেশি ভাস্কর নভেরা আহমেদের কাজ সম্পর্কে বলার সময় শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন, নভেরা যা করেছেন তা বুঝতে আমাদের অনেক সময় লাগবে, তিনি এমন ধরনের শিল্পী। This aptly describes her progressive thoughts in the field of sculpture, যে এটি ভাস্কর্যের ক্ষেত্রে তার প্রগতিশীল চিন্তা ভাবনাকে যথাযথভাবে বর্ণনা করে। হুম। Novera Ahmed was born in a culturally inclined family, culturally adverb inclined adjective family, collective noun, হুম। in Chattogram, Chittagong, where she was inspired by her mother's skills in making dolls' houses out of clay and became fascinated with working with three-dimensional forms. নভেরা আহমেদ চট্টগ্রামে একটি সাংস্কৃতিকভাবে মনোযোগী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি তার মায়ের মাটির পুতুলের বাড়ি বানানোর দক্ষতা দ্বারা অনুপ্রাণিত হন এবং ত্রিমাত্রিক ফর্ম নিয়ে কাজ করার প্রতি আকৃষ্ট হন। ক্লে মানে কি? ক্লে মানে কাদা, আচ্ছা। কাদা কাদা। হুম। As Ahmed was educated in London and Florence, লন্ডন এবং ফ্লোরেন্সে পড়াশোনা করার কারণে her sculptural vocabulary was based on a combination of Western ideas and folk traditions. তার ভাস্কর্য শৈলী ছিল পাশ্চাত্য ধারণা এবং লোকজ ঐতিহ্যের সংমিশ্রণ। Many of her artifacts were based on village lives and folk motifs, of which she was a keen observer. তার অনেক শিল্পকর্ম গ্রামীণ জীবন এবং লোকজ মোটিফের উপর ভিত্তি করেছিল, যা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। হুম। এই যে এটা একটা ক্লজ, প্রিপোজিশনকে চাইলে শেষেও রাখা যায়, কোনো সমস্যা নাই। She also incorporated Buddhist themes in her works and developed an individual style that depicted the experiences of women. তিনি তার কাজে বৌদ্ধ বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছিলেন এবং এমন একটি স্বতন্ত্র শৈলী গড়ে তুলেছিলেন যা নারীদের অভিজ্ঞতাকে চিত্রিত করেছিল। In August 1960, আগস্টের 1960 সালে, Novera Ahmed had her first solo exhibition organized on the ground floor of Central Public Library, now Dhaka University Library. 1960 সালে আগস্ট মাসে নভেরা আহমেদের প্রথম একক প্রদর্শনী কেন্দ্রীয় গণগ্রন্থাগারে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, নিচতলায় আয়োজিত হয়। It was the first ever solo sculpture exhibition by any sculptor of Bangladesh, East Pakistan back then. এটি ছিল বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের কোন ভাস্করের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী। It was inaugurated by General Azam Khan of the Pakistan Army, who was so impressed with her work that
he gave her a grant of 10,000 rupees to promote sculpture as an art form. বিশাল ব্যাপার, ওই যুগে 10,000 মানে অনেক 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 টাকা, বুঝছো? হ্যাঁ স্যার, কারণ ওই যুগে 10,000 জায়গা কেনা হতো তোমার 500 টাকা 1,000 টাকা বিঘা। জি স্যার। তো 10,000 মানে 10 বিঘার টাকা দিয়ে দিছে। এই যুগে তোমার ধরো যে কম করে হলে কোটি টাকা। হ্যাঁ স্যার, পাকিস্তানের স্যার সেনাবাহিনী তো এরা বোঝে আসলে বাঙালির মতো ব্যাপার না। হ্যাঁ, এটি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল আজম খান উদ্বোধন করেছিলেন। তিনি তার কাজে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভাস্কর্যকে একটি শিল্প মাধ্যম হিসেবে প্রচারের জন্য তাকে 10,000 রুপি অনুদান দেন। শি ইউজড তাহলে স্যার ওকে স্যার এই যে বলছিল যে হচ্ছে যে মিস রিপ্রেজেন্টেড কেন? ও ওটা ব্যাখ্যা করবে, পরে বলবে। ও আচ্ছা আচ্ছা। শি ইউজড সিমেন্ট, wood, plaster, and stone for the material for her sculptures. তিনি তার ভাস্কর্যের উপকরণ হিসেবে সিমেন্ট, কাঠ, প্লাস্টার এবং পাথর ব্যবহার করতেন। In the early 1960s, upon the Pakistan Art Council's invitation, she moved to West Pakistan and produced many works there. 1960 দশকের শুরুর দিকে পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান এবং সেখানে অনেক কাজ তৈরি করেন। In 1962, she traveled to Bombay to learn uh, ভরত নাট্যম ভরতনাট্যম, জি স্যার। যে তারপর কি বলছে, and a year later moved to Paris where she remained for the rest of her life. Adjective. জি স্যার। আচ্ছা, কি বলছে যে 1962 সালে তিনি ভরতনাট্যম শেখার জন্য বোম্বে ভ্রমণ করেন এবং 1 বছর পরে প্যারিসে চলে যান। সেখানে তিনি জীবনের বাকি সময়টি কাটান। She lived in Thailand from 1968 to 1970 and had her second solo exhibition in Bangkok's Alliance Francaise in 1970. 1968 থেকে 70 সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডে বসবাস করেন এবং 1970 সালে ব্যাংককের অ্যালায়েন্স ফ্রান্সেস এর তার দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। At that time, সে সময় she was using remains from plane crashes of American airplanes from the Vietnam War. তখন তিনি ভিয়েতনাম যুদ্ধে বিধ্বস্ত আমেরিকান বিমানগুলোর ধ্বংসাবশেষ ব্যবহার করেছিলেন। Now, Nahir Ahmed was one of the original designers of the Shahid Minar, in which যে she collaborated with হামিদুর রহমান। নভেরা আহমেদ শহীদ মিনারের মূল নকশাকারীদের একজন ছিলেন, যেখানে তিনি হামিদুর রহমানের সঙ্গে সহযোগিতা করেছিলেন। হুম। অথচ ইনার নামটা খুব একটা শোনা যায় না, কিন্তু হয়তো না স্যার, শুনি কখনো। কোনো কারণে অ্যান্টি আওয়ামী লীগ ছিল, পাকিস্তান হ্যাঁ স্যার। পক্ষে ছিল, যে কারণে আওয়ামী লীগের সময় ইয়ে করেনি। আওয়ামী লীগের সময় তো অনেক শিল্পী তো গান গাইতে পারেনি। তো এটা কিছু নতুন দিচ্ছে এই প্যাসেজ? হ্যাঁ এই প্যাসেজ কিছু নতুন? হ্যাঁ হ্যাঁ, নতুন এটা, ও এবারই দিল, আচ্ছা তোমাদের দিল। এস আচ্ছা এম আচ্ছা। সুলতানও নতুন, জয়নুল আবেদিন আগে ছিল, এস এম সুলতান, নভেরা আহমেদ নতুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কনক চাপার মতো শিল্পী, তাকে পর্যন্ত গান গাইতে দেয়নি। বেবি নাজনীনের মতো শিল্পীকে গান গাইতে দেয়নি, শুধুমাত্র বিএনপি মনে হওয়ার কারণে। আসিফকে গান গাইতে দেয়নি। এরা তো অনেক ভালো মানের শিল্পী। আসিফ আকবর। হ্যাঁ। হ্যাঁ, তারা গান গাইতে, মনির খান গান গাইতে পারেনি বেশি। এই জিনিস এই অবস্থা বাংলাদেশের। সব কি জায়গায় করবো রাজনীতি। বুঝছেন? আচ্ছা, তারপর শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য একুশে পদক পুরস্কার পান ইন 1997, 1997 ইন এটা কি লিখছে, অ্যাবসেন্টিয়া, and an exhibition was arranged from her works left behind in Dhaka in uh, May 1998. 1997 সালে তিনি অনুপস্থিত অবস্থায় 21শে পদক পান এবং 1998 সালে এপ্রিল-মে মাসে ঢাকায় তার রেখে যাওয়া কাজ থেকে একটি প্রদর্শনী আয়োজন করা হয়। আচ্ছা, রাইট a 100 word summary of the above text about নভেরা আহমেদ।
100 ওয়ার্ডের মধ্যে বলা হয়েছে লিখতে। হুম, হুম, হ্যাঁ, 100 ওয়ার্ডেই এটা করা আছে। জি স্যার। আচ্ছা, Novera Ahmed, the pioneer of modern sculpting in Bangladesh, was a visionary artist whose works blended Western techniques with Bangladeshi folk traditions. Born in Chittagong, her inspiration stemmed from her mother's artistic skills. She studied in London and Florence, honing her sculptural style that often depicted women's experiences and rural life. In 1960, her solo exhibition in Dhaka was the first of its kind in Bangladesh. She also collaborated on the design of the Shahid Minar. Despite her international achievements, she lived a secluded life and passed away in Paris. Now, Novera was posthumously, মানে মরণোত্তর, হুম, 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 posthumously মৃত্যুর পরে যা পায়, honored with the একুশে পদক in 1997. হুম, Yeah. জি স্যার। What do you think of such expression? Write a paragraph on it. এত যে আপনি এমন সৃজনশীল অভিব্যক্তি সম্পর্কে কি ভাবেন এটি নিয়ে একটি অনুচ্ছেদ লিখুন। এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, আচ্ছা। বুঝছো? এগুলো যদি ভালো করে না পড়ো তাহলে সমস্যা। ও হয় একাডেমিকে ধরা খাবা, না হয় অ্যাডমিশনে ধরা খাবা, কারণ এগুলো আসবেই। এখন স্যার এগুলো তো স্যার প্যাসেজের বাইরে থেকে গান দিয়ে রাখা। তো ওই জন্য তো করেই দিচ্ছি, নোটগুলো করে দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, তোমাকে, তোমাদের করে দেওয়া হচ্ছে। জি তো স্যার। এই, তো এইটা আরেকটু বড় করে দিচ্ছি আমি, একটু কম হয়ে গেছে। হ্যাঁ, প্যারাগ্রাফ হিসেবে স্যার একটু বলবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখো। কবে আচ্ছা তোমাদের স্যার, এরপরে? রবিবারে না? রবিবারে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।